কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আ আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। কামাল জনাব কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি। খুব ধন্যবাদ। সরাসরি আলোচনায় আমি চলে যেতে চাই আজকে। আমরা জানি যে আ শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি ৬ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন। আ খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল নাকি আপনাদের বৈঠক আমি যেটা শুনেছি। আ সেই বৈঠকটি কোন প্রেক্ষাপটে হলো? কি হলো বৈঠকে যদি একটু আমাদেরকে জানাতেন? সবার আগে জানতে চাই শেখ হাসিনা কেমন আছেন? তাকে কেমন দেখলেন? সম্ভবত এই ১ম তাকে সশরীরে দেখলেন। শোনেন, বৈঠকটা আমাদের সাথে অনলাইনে হইছে এবং যতদূর উনার সাথে যে কথা হইছে, হুম? উনি ভালো আছেন। উনার সাহসিকতা এবং উনার ডিটারমিনেশন আমাদেরকে অনুপ্রাণিত করছে। যেটা বিভিন্ন পত্রিকায় বের হইছে সরাসরি আমাদের সাথে ওইভাবে দেখা হয়নি। অনলাইনে কথা হয়েছে। আর ওকে। আ আপনারা ৬ জনই কেন? মানে কিসের বেসিসে আরকি এই ৬ জনকে নির্ধারণ করা হলো? না, আরো অনেকের সাথেই উনি কথা বলবেন অনলাইনে। ঠিক আছে? জি, হয়তো ওই মানে ৬ জন, ৬ জন করে বা ৬ জন আমরা ৭ জন ছিলাম আরকি। ৭ জনকে অনলাইনে কথা বলছে। সরাসরি উনার সাথে আমাদের দেখা হয়নি। অনলাইনে কথা হইছে। এক জায়গায় করে আমরা ৬ জনে অনলাইনে উনার সাথে কথা বলেছি। হুম? জি। নির্দেশনা যা উনি প্রতিদিন তৃণমূলের কর্মীদের দিচ্ছেন, সেইভাবে নির্দেশনা দিচ্ছেন। আমি আপনার যেটি বলতে চাই, আজকে আ বাংলাদেশের অবস্থাটা কি? আগস্ট মাস আমাদের কাছে খুব বেদনাদায়ক মাস। আবার এই মাস অভিশপ্ত মাস। এই মাসে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ বেগম মুজিব সহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এই মাস আমাদের কাছে একটি কালো মাস। এই মাস আমাদের কাছে বেদনাদায়ক মাস। আবার এই মাসের ৫ই আগস্ট বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সামরিক শাসকদের হাত থেকে, যিনি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং যে বাংলাদেশে একসময় স্লোগান হতো, "আমরা হব তালেবান, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।" সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা জনগণের রায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই জননেত্রী শেখ হাসিনাকে আপনার ২৪ এর ৫ই আগস্ট জঙ্গি, স্বাধীনতা বিরোধী জামাত শক্তি এবং বিশ্ব সাম্রাজ্যবাদ শক্তির ষড়যন্ত্রের কারণে এবং সাম্রাজ্যবাদের ক্রীড়ানক যিনি দেশকে লিজ দিয়ে নিজের ব্যবসাকে আরো উন্নত করার জন্য, যিনি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা করে, মিথ্যা ভিত্তিহীন তথ্যের উপর অপপ্রচার করে, বিভ্রান্ত ছড়িয়ে, যিনি অবৈধভাবে সংবিধানের ১০৬ কে বুটের মানে তার পায়ের তলায় পিষ্ট করে, সংবিধানকে পিষ্ট করে, যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, সেই ইউনূস গংরা ৫ই আগস্ট মূলত বঙ্গবন্ধু তনয়কে হত্যা করার পরিকল্পনা করেই তারা এগিয়েছিল। আল্লাহ রক্ষা করেছেন এবং এই ৫ই আগস্টের আগে এবং পরে যাদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূসের জঙ্গি বাহিনী 7.62 রাইফেল ব্যবহার করে গুলি করে হত্যা করেছে, পুলিশ পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ মানুষকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করেছে। এই হত্যা করার মধ্যে দিয়ে
সে সংবিধানকে লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যারা সেদিন মারা গিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং জি, 15ই আগস্ট বঙ্গবন্ধুর সকল জি, শহীদদের প্রতি জনাব কামাল, আপনি জানেন যে ১ বছর হয়ে গেছে যে আপনারা ক্ষমতায় নেই। এই ১ বছর আপনাদের মূল্যায়নটি কি? এই ১ বছরে কি হইছে বাংলাদেশের? এটা যারা ইনুসের সাথে ছিল, যারা ইনুসকে সমর্থন করেছিল, তাদের বক্তৃতা দিয়েই বোঝা যাচ্ছে এই ১ বছরে কি হইছে। আমি ১ম বলি না, আমার পয়েন্টটা ঠিক আছে। তারা যা করছে সেটা তো আমরা দেখছি। কিন্তু আপনারা নিজেদের সম্পর্কে নিজেদের মূল্যায়নটি কি করছেন? আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের মূল্যায়ন মানে মানে আপনারা গত ১৬ বছর যেই দেশ শাসন করেছেন, যেই প্রেক্ষাপটে সেটি ষড়যন্ত্র হোক, সেটি আন্দোলন হোক, হোয়াটএভার, যে আপনাদেরকে আজকে ১ বছর ধরে আপনারা যে ক্ষমতায় নাই এবং বিদেশে থাকতে হচ্ছে, এই প্রেক্ষাপটে নিজেদের দিকে ফিরে তাকানো। যে নিজেদের ফিরে তাকিয়ে যে আমরা কোথায় আমরা সঠিক ছিলাম, কোথায় আমরা ভুল ছিলাম এবং আগামীতে আমাদের কি করণীয়? একটা থাকে না, একটা মূল্যায়ন তো থাকে, পর্যালোচনা থাকে। সেই পর্যালোচনায় আপনারা নিজেদেরকে কোন চোখে দেখছেন, কোন আয়নায় দেখছেন? শোনেন আমরা মনে করি ১৫ বছর বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করেছে এবং দেশের মানুষের জীবনের নিরাপত্তা ছিল। দেশকে এক দেশের মেগা প্রজেক্টের মাধ্যমে যেটা মানুষ প্রশংসা করেছেন, বিশ্ব প্রশংসা করেছেন। যেমন আপনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, আপনি স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছেন, পারমাণবিক চুল্লি স্থাপন করেছেন, ৫৬০ টা আধুনিক মসজিদ স্থাপন করেছেন। প্রায় ৮ লক্ষ যাদের ঘর নাই, জমি নাই তাদেরকে ঘর দিয়েছেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। হ্যাঁ? আবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের আমলে দুর্নীতি হইছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের আমলে যে হত্যা খুন হয়নি, যারা হত্যা খুন করছে সঙ্গে, সঙ্গে তাদের বিরুদ্ধে বিচারের আওতা আনা হয়েছে। আমাদের আজকে আপনি বাংলাদেশের ইতিহাসে ৯ মাসে আমি এই জানুয়ারি থেকে জুনের এই সরকারের তুলনায় আর আপনার বঙ্গবন্ধু তো না ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমি একটু তুলনা দেই তাহলে আমাদের ভুল ত্রুটি কোথায় আপনি তুলে ধরতে পারবেন। আমি যদি বলি শুধু সাংবাদিকদের ক্ষেত্রেই বলি যে আজকে প্রায় কতজন সাংবাদিক আজকে চাকরিচ্যুত হইছে। আপনি একজন উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে ৩ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়। একটা নিউজ মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। আজকে জনকণ্ঠ পত্রিকা দখল করেছেন। জনকণ্ঠ সেরকম অনেক পত্রিকা দখল করেছেন। এটা হচ্ছে সংবাদপত্রে কতজন সাংবাদিক গ্রেপ্তার আছে? কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে? কতজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে? আপনার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে। কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী যখন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন কিন্তু কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। সুনির্দিষ্ট কারণ ছাড়া। দলীয় কারণে কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। এবং টেলিভিশনের টক শো গুলোতে যেভাবে তীর্যক ভাষায় সরকারের সমালোচনা করা হতো, কোন টেলিভিশনে টক শোতে কোন সঞ্চালককে নিয়ন্ত্রণ করা হয়নি। আজকে আ আজকে বাংলাদেশে আবার আপনি যদি বলেন গুম কামাল ভাই, খুনের দিক আমার হুম, একটা কথা শুনেন। আপনি আ আপনি একটা গণতান্ত্রিক দল, একটা রাজনৈতিক সরকার এবং আ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার। রাইট? এবং একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এই সরকার ১ম ক্ষমতায় এসেছিল। আপনি সেই সরকারের সঙ্গে তুলনা করছেন এই অনির্বাচিত সরকারের, সেই সরকারের সঙ্গে তুলনা করছেন আপনারা যাদেরকে ষড়যন্ত্রকারী সরকার বলছেন। পরিস্থিতি এরকমই হওয়ার কথা। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা নিজেদের দিকে তাকাচ্ছেন কিনা? একটা গণতান্ত্রিক সরকার একদমই যে কেউ চাকরি যায়নি কোনো সাংবাদিকের তা তো নয়। একটা আমি আ আমি কিন্তু এটা বলিনি। আমি কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়া জি। ঢালাওভাবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। সুনির্দিষ্ট কারণ ছাড়া চাকরিচ্যুত যে হয়নি আমি অস্বীকার করি নাই। সুনির্দিষ্ট কারণ ছাড়া, হ্যাঁ? ঢালাওভাবে এইভাবে কোনো কাউকে চাকরিচ্যুত নেই। এবং বিচারহীনতায় কেউ কিন্তু ছিল না। আজকে আপনি দেখেন বাংলাদেশে এই ৬ মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুন হয়েছে ১,৯৩০ জন।
এবং আপনার নারী শিশু নির্যাতন হয়েছে 11,008 জন। এবং আমি যদি বলি যে মসজিদের মতো জায়গায়, পবিত্র জায়গায় ৯ বছরের ময়না রক্তাক্ত লাশ পাওয়া যায়। জি। মন্দিরে না, রক্তাক্ত এইসব হয়। ঘটনা বাংলাদেশে আগে কখনোই ঘটেনি। কখনোই ঘটেনি। এটা বাত নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যেটি জানতে চাই, ধরেন যেদিন ৫ই আগস্ট, গত বছর ৫ই আগস্ট ঢাকা শহরে আওয়ামী লীগের মতো একটা বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা একটা দল, সেই দলের ৫ই আগস্টে কি জানলাম যে তাদের ওয়ার্ড ঢাকা শহরে ওয়ার্ডের কোনো কমিটি নাই। তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দল অনেকখানি মানে জনবিচ্ছিন্ন ছিল কিনা? এই বিষয়গুলো আপনারা দেখছেন কিনা? শুনেন, দল জনবিচ্ছিন্ন ছিল না, সাংগঠনিক কাঠামো যে অনেক জায়গা ছিল না আমি অস্বীকার করব না। ঢাকা শহরে আমরা তখন নতুন করে কমিটি করার প্রক্রিয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, কমিটি প্রক্রিয়াধীন। সমস্ত জায়গায় সম্মেলন হয়েছিল কিন্তু কমিটি ছিল না, এটা ঠিক। কমিটির ঘোষণা হবে এর ভিতরেই আন্দোলন শুরু হয়েছে এবং আমাদের নেতাকর্মীরা কিন্তু সবসময় মিছিল মিটিং এর প্রস্তুতি ছিল। আপনারা দেখেছেন। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে ৫ই আগস্টের আগে আপনাদের কোনো সমাবেশ দেখিনি। আমি আপনাকে বলতে চাই যে আমরা ১ তারিখে একটি শোক র্যালির উদ্যোগ নিয়েছিলাম। আমরা ৩ তারিখে একটা ঢাকা সমাবেশের ডাক দিয়েছিলাম। কিন্তু এটা আমরা পরবর্তীতে বন্ধ করে দেই। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশাসন থেকে বলা হয়েছিল যে, "এই সমাবেশগুলো করলে রক্তপাত হবে, হানাহানি হবে। আমরা শান্তিপূর্ণভাবে এই সাধারণ ছাত্রদের সাথে আলোচনা করে তাদের যে দাবি সরকার মেনে নিচ্ছে, এইখানে সমাবেশ করার মধ্যে দিয়ে রক্তপাত না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সমাধান ঘটাতে চাই।" আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংঘাত এড়ানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা স্থগিত করেছিলাম। হয়তো সেদিন আমরা সেই সমাবেশ সেটা সঠিক কি বেঠিক সিদ্ধান্ত আমি সেটা বলব না। আমার প্রত্যাশা সেদিন যদি আমরা সমাবেশ করতাম হয়তো আমাদের মিছিলে আজকে যেটা দেখছি যে যারা 7.62 রাইফেল নিয়ে যারা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারতাম। হয়তো রক্তপাত হতো। আমাদের অনেকের জীবন যেত। কিন্তু তারপরেও প্রতিরোধ করতে পারতাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রক্তপাত চায়নি, সংঘাত চায়নি, শান্তিপূর্ণভাবে সমাধান চেয়েছিলেন বলেই সেদিন আমাদের এই সমাবেশ স্থগিত করা হয়েছিল। এই কারণে আপনি হয়তো প্রশ্ন করবেন যে আপনারা কেন করেননি? আর ৫ই বলেন। হ্যাঁ, না আমি এই কারণে প্রশ্নটি করছি না। ধরেন ১ বছরে আমরা জানি যে ধরেন আ আ আ অন্তত ১০০ র উপরে এমপি এই মুহূর্তে আটক আছে, গ্রেফতার প্রায় আ কয়েক লাখ আ কর্মী আপনার গ্রেফতার আছে। কিন্তু তারপরও ১ বছরে ঘুরে দাঁড়াতে কি পেরেছেন আপনারা? শোনেন, আমরা যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তখন মব সন্ত্রাস করছে। আজকে আপনি হিউম বাংলাদেশ হিউম্যান রাইটস ক্রাইসিস তার হেডলাইনটা কি? রুল উইথআউট ম্যান্ডেট, ডেথ উইথআউট জুডিশিয়াল ট্রায়াল। 47 প্রায় ৪৭ জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হইছে। আজকে আওয়ামী লীগের শত, শত নেতাকর্মীকে মব সন্ত্রাসের নামে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে প্রায় ৩,৯০,০০০ আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আপনি যেটা বলেছেন ১১০ জনের মতো এমপি আমাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। একটা দেখলেন জেলখানায় পুলিশের আইজি মামুনুর সাহেবকে কিভাবে মানসিক, শারীরিক তার পরিবারের উপর ভয়ভীতি দেখিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছেন। আজকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী, যারা আপনি দেখেন এটা 'প্রথম আলো', 'ডেইলি স্টার' পত্রিকার মতো পত্রিকার মানে নিউজ যে আপনার ৫ই আগস্ট হইতে ৮ই আগস্ট পর্যন্ত ৩২৯ জন হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না। তার অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা। আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন।
আজকে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ, আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ, আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ, এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে। এবং মিথ্যা তথ্যের উপর ইউনূস দাঁড়িয়ে, ইউনূস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন, সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছেন। আজকে একজন পতিতদশা আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে আজকে বাংলাদেশ। আজকে যাদের বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্ট, তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন, এবং তাদেরকে জামাত বিএনপি সহযোগিতা করছেন। আপনি দেখেন এই যে মাইলস্টোন স্কুলের ছাত্ররা, সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, অনেক মায়ের কোল খালি হলো, আহাজারি আত্মনাদ। সেই সময় আপনি দেখেন ডক্টর ইউনূস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে, এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে, এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে, সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে, যাদের বাবা মা আহাজারি করছেন, সহযোদ্ধারা আহাজারি করছেন, যারা হাসপাতালে চিৎকার করছেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনূসকে মানি না, তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে একটা বৈঠক করছেন, মানে জুস খাচ্ছেন আর হাসছেন, একটা শোক প্রস্তাবও ওই মিটিং এ নেননি, আপনি দেখেছেন। অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা, দেশের প্রতি তার দায়বদ্ধতা, এটা ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করেছেন। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে $15 বিলিয়ন পাচার করেন। ডক্টর ইউনূস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন। ডক্টর ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন। ডক্টর ইউনূস ৫ বছর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামী ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন। অর্থাৎ সবকিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন, দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন। আজকে বিদেশিদের সাথে চুক্তি করে, সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছেন। আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে। আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে, আপনি জানেন। আটক, আবার সেটি অস্বীকার করা হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা, তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য। এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ কি সত্যি, সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে? শোনেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী লীগ, হ্যাঁ, ৭১ সালে আওয়ামী লীগ এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আপনি ইপিআর এর সদস্যরা এবং সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল। সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্মারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন, দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেই এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের বাঁশের লাঠি আমাদের জন্য যথেষ্ট। জনগণই আমাদের মূল শক্তি। আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন, ৫ই আগস্টের আগে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্তি করেছেন, অপপ্রচার করেছেন। আজকে তারাই স্বীকার করছেন। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান না, এটা প্রতারণার জুলাই। জনগণের সাথে প্রতারণা করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন? বিদ্রূপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি। এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া।
এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার ৩৭ লক্ষ মানুষ, নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে ১৮ লক্ষ হচ্ছেন নারী। আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নেওয়া হচ্ছে। যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন, আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আজকে কারা ক্ষমতায়? তাদের কে ক্ষমতায় অধিকার দিয়েছে? জনগণ দিয়েছে? আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আ এনসিপি এবং বিএনপি তারা ছাত্রদল তারা ২ টি পৃথক সমাবেশ করেছে এবং সরকার ৫ ই আগস্ট আ আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে। এই ব্যাপারে আপনারা কি দেখছেন? এতে করে মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার আ উপেক্ষিত হবে কিনা? শোনেন, বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চাইছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান, খন্দকার মোশতাক জিয়াউর রহমানরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। যদিও তারা জিয়াউর রহমান ৭১ কে ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছিল। ৭ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করেছে। জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল। কিন্তু ৭১ এর আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল। আর ২৪ এ যারা তথাকথিত যে আন্দোলন করেছেন, এই ২৪ এর আন্দোলনের ডিজাইনার কারা? ইউনূস, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে। তার সহযোদ্ধা যারা, যারা এই দেশকে ভালোবাসে না, বিদেশে নাগরিক হয়েছেন, তারা ৭১ এর জামাত, পাকিস্তানের প্রেতাত্মারা, তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা, যারা ৭১ কে মেনে নিতে পারে নাই, তারাই ২৪ এ দাঁড়িয়ে বলছেন যে আমরা ২৪ এর নতুন বাংলাদেশ গড়ব এবং ৭১ কে মুছে ফেলতে চায়। ২৪ এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? যে ৯ মাসে ১,৫,০০০ কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে। ২৪ এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? ইউনূস ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করালেন। ইউনূস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নামে। ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নামে। গ্রামীণ জনগণের গ্রামীণ, সেই গ্রামীণ থেকে সরকারের শেয়ার কমিয়ে আনলেন। আর তার সাঙ্গপাঙ্গরা, তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি, লুটপাট এই হচ্ছে। জি। ধরেন ১ বছরে ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন। তো এই ১ বছরে আপনারা কি করলেন? কি ১ বছর পরিকল্পনা? এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে, তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন? তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন? দলকে সংগঠিত করা, আপনি বলবেন আমরা সংগঠিত আছি। সুসংগঠিত করার জন্য কি করছেন? মানে না, আমরা ভবিষ্যৎটি সংগঠিত কি? আমরা সংগঠিত নাই। আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন। তাদেরকে অনুপ্রাণিত করছেন, শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত হতে বলছেন। হ্যাঁ? ১৫ বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি। দলের ভিতরে দ্বন্দ্ব ছিল, প্রতিযোগিতা ছিল, প্রতিহিংসা ছিল, কোথাও মারামারি হানাহানি ছিল। আমাদের দোষ ত্রুটি ছিল না, যেটা আমরা বলি না। আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে। না, এখন সেই দ্বন্দ্ব বরং ৫ই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে। আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি, সেই ক্ষোভ আমার প্রতি থাকতে পারে। কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে
এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চায়নি, আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চায়নি, আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চায়নি। যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ইউনূস তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য সরকারের জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনার তাদেরকে মানে ঐক্য তাদেরকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। এটা ছিল ষড়যন্ত্র। কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছেন যে এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বক্তব্যের ভিত্তিতে আজকে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে এবং ইউনূস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের কর্মকাণ্ড, তাদের লুটপাট, তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এটা দেখে দেখেন মির্জা ফখরুলের মতো লোকও বলছেন আগে চাঁদা দেয়া লাগতো যদি ১০০ টাকা, এখন চাঁদা দেয়া লাগে ৫০০ টাকা। আমি অস্বীকার করি না যে আমাদের আমলে চাঁদাবাজি হয়নি। কিন্তু আগে চাঁদা যদি ১০০ টাকা, এখন চাঁদা দেয়া লাগে ৫০০ টাকা। মানে আপনারা কি এরকম মানে কার চেয়ে কে কত বেশি খারাপ সেই না, কম্পিটিশন করেই যাবেন? না, এই কম্পিটিশন আমরা করি না। আমরা এটা মানে মানে যারা আপনাদের চেয়ে ইউনূস সরকার আমাদের কত খারাপ আমাদের এইটাই কি আমাদের লক্ষ্য? আমাদের আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেটা যে মিথ্যা, সেটা যে ভিত্তিহীন। না, আমি বলি সব তো আমাদের ভিত্তিহীন নয়। আমি সব ভিত্তিহীন তো বলতেছি না। কিন্তু অধিকাংশ মিথ্যা ভিত্তিহীন। আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, জনগণ অনেকে ভোট কেন্দ্রে যায়নি, আমি এটা অস্বীকার করি না। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে তিনি অনন্য। হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন বিরোধী দল আসে নেই, নির্বাচন প্রশ্নবিদ্ধ হইছে বা আমাদের ক্ষমতার সময়ে আমাদের আমরা যারা এমপি, মন্ত্রী ছিলাম, আমাদের কিছু আচরণ বা আমাদের কিছু কথাবার্তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটা আমি অস্বীকার করি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে তিনি দেশকে কারো কাছে বন্ধক দিতে রাজি হয়নি। দেশের ১ ইঞ্চি জমি কাউকে দিয়ে উনি ক্ষমতায় থাকতে চায়নি। উনি যদি বিদেশি শক্তির সাথে আপোস করতেন, উনি ক্ষমতাচ্যুত হতেন না। কিন্তু উনার কাছে আগে দেশ বড়। দেখেন একটা উদাহরণ দেই। আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমরা ভারতকে সুযোগ সুবিধা দিয়েছি। যদি সুবিধা তাহলে ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পর কই? এই সরকার তো বলেনি যে ভারতের ৳২,০০০ কোটি টাকা লস হচ্ছে, বাংলাদেশের ৳২,০০০ কোটি টাকার উপরে লস হচ্ছে। এটা বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বলেছেন। তাহলে শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি করেছিলেন। তাহলে এইভাবে মিথ্যা তথ্য, মিথ্যা অপপ্রচার করা হয়েছিল। শেখ হাসিনা তো এই আপনারা ঘটনা যদি সাংগঠনিকভাবে সক্রিয় থাকতেন, সাংগঠনিকভাবে জনগণের সঙ্গে থাকতেন, তাহলে কি এই মিথ্যা কথাগুলো মানুষের ভেতরে প্রতিষ্ঠিত করা পারত তারা? হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন যে আমরা সাংগঠনিকভাবে যদি প্রতিটি তৃণমূলে আমরা যদি এই কর্মকাণ্ড করতে পারতাম, হ্যাঁ, তারা এটা মিথ্যা তথ্য এটা হয়তো কিছুটা করতে পারত। কিন্তু যেভাবে করতে পেরেছে এইভাবে পারত না। আমি আপনার এই কথা। কিন্তু শুধু এই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারিনি বলে যে আপনারা ক্ষমতা আপনারা সাংগঠনিকভাবে অত শক্তিশালী ছিলেন না কেন? কি নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন? না, আমি বলছি সাংগঠনিকভাবে শক্তিশালী ছিলাম না বলেই যে জননেত্রী শেখ হাসিনার থেকে তার বিরুদ্ধে যে আন্দোলন গঠিয়েছে না। না, আমি এতে সেটা এতে বলছি না। সেটা আপনার কাছে আমার প্রশ্ন আছে। কিন্তু এইটা আপনি ধরেন আমাকে বলুন যে আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড বাদ দিয়ে আপনারা কি নিয়ে ব্যস্ত থেকেছিলেন? আমি আপনাকে বলি সাংগঠনিক দুর্বলতার কোনো আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করেছি। কিন্তু ২ টা জায়গায় আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হইছি।
অর্থাৎ আমরা যখন উপজেলা নির্বাচন করেছি, তখন ধরেন শক্তিশালী বিরোধী দল মাঠে না থাকার কারণে নিজেদের ভিতর প্রতিযোগিতার কারণে দূরত্ব বেড়েছে। অনেক জায়গায় প্রতিহিংসা হয়েছে নিজেরা, নিজেরা। লাস্ট যখন জাতীয় সংসদ নির্বাচন করেছি, যখন বিরোধী দলগুলো নির্বাচনে আসেনি, শক্তিশালী বিরোধী দলগুলো, হ্যাঁ, শক্তিশালী বিরোধী দল বিএনপি যখন নির্বাচনে আসেনি, তখন আমাদের দলের অনেক প্রার্থী স্বতন্ত্র নির্বাচন হয়েছে, সেটাকে আমরা কোনো বাধা দেইনি। এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যাতে অধিকাংশ ভোটাররা ভোট কেন্দ্রে যায়, প্রতিযোগিতামূলক হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, এই কারণে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বা পদধারী নেতারা স্বতন্ত্র ইলেকশন করলে তাদেরকে নিষেধ করেন। আমি একটু শেষ করছি। সেই ক্ষেত্রে এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে এই নির্বাচন করার সুযোগটা করে দিয়েছিলেন, আমরা যারা নির্বাচন করেছিলাম নৌকার প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী, আমরা এই মেসেজটাকে ধারণ না করে নিজেরা জিতার জন্য যেমন প্রতিযোগিতা ভোট কেন্দ্রে আনার চেষ্টা করেছি, আবার অনেক জায়গায় প্রতিহিংসায় রূপ নিয়েছে। নিজেদের ভিতরে সংঘর্ষ হয়েছে। যার ফলে তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব হয়েছিল, প্রতিযোগিতার জায়গায় প্রতিহিংসার রূপ নিয়েছিল। এটা হয়েছিল। ও কিন্তু যখন ২০১৮ সালে তো বিএনপি এসেছিল। ২০১৮ সালের নির্বাচনে কিন্তু বিএনপির সঙ্গে তখন কিন্তু আওয়ামী লীগের ভিতরে কোনো, হ্যাঁ, মানে নিজেদের ভিতরে কোনো নিজেরা ঐক্যবদ্ধ ছিল। হ্যাঁ? এটা আমি বলি। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছিল। ৫ই আগস্টের আগেই ঐক্যবদ্ধ হয়েছিল। যখন বিএনপি, জামাত এবং ইউনূসরা এই ষড়যন্ত্র করতেছিল, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ছিল এবং প্রতিরোধ উম সব আ আম জায়গায়। আ জনাব কামাল, আমাকে একটা জিনিস বলুন। আমরা তো গত ১৫ বছর ধরেই আপনাদের মুখে শুনেছি, শেখ হাসিনার মুখে শুনেছি যে ষড়যন্ত্র হচ্ছে, রাইট? তো সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদের সাংগঠনিক কি কোন রকম কোন প্রস্তুতি ছিল? সাংগঠনিক প্রস্তুতি ছিল। কিন্তু আমরা সংঘাত এড়ানোর জন্য আমরা সাংগঠনিকভাবে শো করতে পারিনি। দেখেন, আমি আপনার একটা কথা বলি। আমরা বিএনপি জামাত যখন ২৮ অক্টোবর ২০২৩ আপনার মনে আছে তারা সমাবেশ ডাকলেন, সরকার উৎখাতের সমাবেশ ডাকলেন। যেদিন তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছিল, সেদিন কিন্তু আমরাও আপনার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছিলাম। আমরা সমাবেশ করেছিলাম বলে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম এবং কোথাও কোনো সংঘাত হয়নি। শান্তিপূর্ণভাবেই বিএনপি জি। যদিও সংঘাত করার চেষ্টা করেছে কিন্তু কোনো রক্তপাত হয়নি, সেদিন বন্ধ হয়েছিল। আমরা এরকম সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম যে আমরা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল অবস্থা যাতে নিরাপদ থাকে ঢাকার শহরে আমরাও সমাবেশ করব। সমাবেশ করা সবার গণতান্ত্রিক অধিকার। বিএনপি ছাত্ররা সমাবেশ না, করবে। কামাল ভাই শুনেন। আমার মনে আছে যে গত বছর শেখ হাসিনা নিজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বললেন। আপনারা আ ৩ তারিখে মিছিল মিটিংও করলেন, রাইট? তারপরে তখন আমার জানা মতে প্রায় ৫ থেকে ১০ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে ঢাকা শহরে অবস্থান করছিল। তো এই যে সংঘাত এড়ানোর জন্য যে আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কি দলের কর্মীদের কাছে পৌঁছাতে পেরেছিলেন? পৌঁছাননি তো। হুম, তারা তো জানে না যে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের কি সবাইকে চলে যেতে হচ্ছে? আমাদের না তাদেরকে আপনারা এইটা বিপদে ফেললেন না? না, আমি আপনার বলি যে আমাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে। এটি কিন্তু আমরা জানতাম না। আমাদের নেতাকর্মীরা জানতাম না, আমরাও জানতাম না। আমরা মনে করি আমাদের যেটা বলা হয়েছে, আমরা সমাবেশ এই কারণে স্থগিত করেছি। আমরা যেটা বলা হয়েছে যে সাধারণ ছাত্রদের যে দাবি, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে এটির সমাধান হবে। এটা জানতেন আপনারা কোথা থেকে? কার কাছ থেকে এটা শুনেছিলেন? এটা আমরা তো আমাদের আমরা নেত্রীর কাছ থেকেই আমরা আমাদের এই মানে এই আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে না? এটা সাধারণ ছাত্রদের দাবি তো মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন যে সমাবেশের প্রয়োজন নেই। সমাবেশ হলে, হ্যাঁ, এখানে রক্তপাত হতে পারে। কারণ এখানে তো আপনি আমরা পরবর্তীতে জেনে এসেছি আরকি যে এইখানে 7.62 রাইফেল নিয়ে জঙ্গিদের ছাড়া হয়েছে। তারপরে জামাত শিবিরের ক্যাডাররা ঢাকা শহরে এসেছে। বিএনপি জামাতের ক্যাডাররা ঢাকা শহরে এসেছেন। তারা এই রক্তপাত ঘটাতে পারে। প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে এটির সমাধান করে।
জি। না ঠিক আছে আমরা বুঝছি যে এটা গোয়েন্দা সংস্থা থেকে বলেছে, টপ লেভেলের হয়তো নেতারাও তাই মনে করেছে। কিন্তু মানে যেকোনো বিচক্ষণ যাদের ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা আছে, রাজনীতি বোঝে, তারা সবাই বুঝতে পেরেছিল যে এটা টেকা সম্ভব নয়। আপনারা তাহলে কি রকম রাজনীতি করেছেন? জনগণের সঙ্গে আপনাদের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা? এই প্রশ্নটি ওঠে কিনা বলুন? শোনেন, জনগণের সাথে সম্পর্ক আছে। জনগণও তো জানে না যে এইভাবে ষড়যন্ত্র করে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। এটা আপনি বলতে পারেন যে যারা ষড়যন্ত্র করে তারা বুঝতে পেরেছে। আমরা তো ষড়যন্ত্রের সাথেই জড়িত না। আমরা বুঝবো যে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমরা পারবো। হ্যাঁ, এইটা ধরেন বাংলাদেশে আমরা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দুঃখ কষ্ট আমাদের অনেকের আচরণের কারণে মানুষের ভিতরে ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু জনগণ চাইছে বঙ্গবন্ধুর তনয় সরকার প্রধান হিসেবে দেশ পরিচালনা করুক। আমি তো যেটা বললাম সেই ক্ষেত্রে জনগণও এটা বুঝতে পারেনি যে তাদেরকে সামনে রেখে আজকে এই ষড়যন্ত্রকারীরা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। এটা ক্ষমতা থেকে তো জনগণ শুধু উৎখাত না, এগুলিতে এখন তো আমরা সবাই এটা মোটামুটি নিশ্চিত যে ওই মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা নয়, শেখ হাসিনাকে নির্মমভাবে হত্যা হত্যা করার করে। পরিকল্পনা তাদের ছিল। এই বিষয়গুলো এই বিষয়গুলো শেখ হাসিনা এখন কিভাবে দেখছেন? আপনাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে? এটা তো বঙ্গবন্ধু তো নয়, শেখ হাসিনা তো বলেন যে আমার তো জীবনটাই হচ্ছে বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। উনি তো ২০০৪ সালের ২১ আগস্ট আপনি জানেন। আল্লাহ রক্ষা করেছেন। একটা গ্রেনেড যদি ট্রাকের উপর পড়তো, তাহলে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ১ম সারির নেতারা কেউ বাঁচত না। আল্লাহ রক্ষা করছে। ১-১১ র সময় তাকে গ্রেপ্তার করে সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রক্ষা করেছে। এরকম অনেকবার তার উপরে হামলা হয়েছে বিএনপির উপর, বিএনপির সময় এরশাদ সাহেবের উপরে তার উপর হামলা হয়েছে তাকে হত্যা করার জন্য। আল্লাহ রক্ষা করেছে। উনি বলেন যে আমার জীবন তো হ্যাঁ, যেকোনো সময় আমাকে হত্যা করতে পারে। উনি এই ঝড়, ঝঞ্ঝা, জীবনের রিস্ক নিয়ে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। উনি তো দেশের জন্য কাজ করেছেন। আজকে উনার পরিবারের নামে মিথ্যা তথ্য, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। উনার নামে অপপ্রচার করা হচ্ছে। উনার ছোট বোনের নামে অপপ্রচার করা হচ্ছে। জনগণ একদিন এই অপপ্রচারের জবাব দেবে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জি। দেখুন, আম আপনারা তো রাজনীতি করেন, আমি তো রাজনীতি করি না, হ্যাঁ? কিন্তু যেদিন আবু সাঈদের মৃত্যু হলো, সেদিনই কি বোঝা যায়নি যে সরকারের পতন হবে? না, আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিতর আমি দিয়ে কিন্তু বলেছিলাম, আমি হ্যাঁ, কিন্তু সেদিনই বলেছিলাম, আমার লেখাও আছে যে এইটা একটা গণ অভ্যুত্থানের সিম্পটম। এটা নূর হোসেন এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন, আসাদ এরকম মোমেন্টাম তৈরি করেছিলেন। তো আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের কাছে মনে হয় নাই যে এটা একটা সিম্পটম? না, এটা একটা ষড়যন্ত্রের বই এটা আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের মানে বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য এইটা একটা ধরেন ষড়যন্ত্র। আবু সাইদকে এবং সঙ্গে নেত্রী কিন্তু এই ব্যাপারে অ্যাড্রেসও করেছিলেন। আবু সাইদের পরিবারকে ডেকে এনে আবু সাইদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন এবং বলেছেন বিচার বিভাগে তদন্ত করা হবে। সঙ্গে কিন্তু উনি বলেছেন। আমরাও বুঝেছি যে এটি একটা ষড়যন্ত্র। কিন্তু ধরেন এই আপনারা কিন্তু আন্দোলন আগে বাড়তে পারেন। মানে একটু ঘুরে দেখা থাকে না? আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অনেক কিছু বোধে আসে না। ধীরে ধরেন আপনি বলছেন যে অনেকেই এখন বুঝতে পারছে যে এটা একটা ভুল ছিল, এটা একটা ষড়যন্ত্র ছিল। ওকে, সময়ের সঙ্গে মানুষের কিছু রিয়ালাইজেশন আসে। কিন্তু আপনারা এই কথাগুলো ওই ১ বছর আগেও বলেছেন, এখনো একই কথা বলছেন। ১ বছরের মধ্যে কোনো কিছু বদলায়নি আপনাদের। কোনটা ১ বছর আগে কি বলছি একটু এই যে, বলেন? এটা একটা ষড়যন্ত্র ছিল। এটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছিলেন। তিনি শোক পালন করেছিলেন। মানে মানুষ কি গ্রহণ করেছিল? এই প্রশ্নটি আপনাদের জাগে কিনা? না, মানুষ তখন গ্রহণ করেনি। আমি তো বললাম তখন মিথ্যা তথ্য বিভ্রান্তি করা হয়েছিল। যেটা প্রফেসর এম এ আকাশ বলেছেন। যে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু প্রফেসর এম এ আকাশদেরও একটা সমর্থন ছিল। কিন্তু এটি গণ অভ্যুত্থান না। ওটা যে গণ ষড়যন্ত্র ছিল, এটি কিন্তু পরবর্তীতে এম এ আকাশ বলেছেন। তিনি কিন্তু বুঝতে পারেননি।
জি, আপনি আমাকে বলুন এখানে আমার দর্শকরা একজন মন্তব্য করেছেন যে ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী একটি টক শোতে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন। তো আম আমার এই দর্শক জানতে চাচ্ছেন যে তার এই লাহিড়ীর এই কথার সত্যটা কতটুকু? এটি তো ধরেন বঙ্গবন্ধুর তা নয়তো যেকোনো মুহূর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমরা সেইভাবেই দলকে সুসংগঠিত করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ করব। জননেত্রী শেখ হাসিনা যেকোনো মুহূর্তে জনগণ তাকে যেমন ৮১ সালে জনগণ তাকে নিয়ে গিয়েছে, আমি মনে করি জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাবে। এবং যে সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার করে মানুষকে খেপিয়ে তুলেছিল, আজকে সেই মানুষই বলছেন শেখ হাসিনাই ভালো ছিলেন। এই মানুষ আজকে ধীরে, ধীরে ঘুরে দাঁড়ানোর মতো এই মানুষই একদিন এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের প্রিয় নেত্রীকে এবং সেদিন সময় বেশি দিন না। আমাদের কত বাংলাদেশের মানুষকে কত স্বপ্ন দেখানো হয়েছে। সেই স্বপ্ন তো আজকে কোথায় চলে গেছে? সেই শেখ স্বপ্ন হাসিনা কি আজকে আপনাদেরকে কিছু বলেছেন যে তিনি কবে আসতে পারেন? কিংবা আপনাদের কোন রকম কোন পরিকল্পনা এরকম কিছু আছে কিনা? না, আপার সাথে আমাদের যেটা বললাম তো অনলাইনে যেটা কথা হইছে, উনি দলকে সুসংগঠিত করতে বলছেন। যে আমি দল সুসংগঠিত হওয়ার ভিতর দিয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেশে যাব। এবং উনি দেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছেন। দলকে সুসংগঠিত করার জন্য কি করছেন? আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি। কর্মীদের ধরেন হঠাৎ করে সারা বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস হয়েছে তৃণমূল পর্যায়ে। একটা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। একজন মানে আওয়ামী লীগের সমর্থক তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তাকে পাচ্ছে না তার মাকে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে। এমনিভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, পুলিশের সন্ত্রাস হচ্ছে। যেভাবে দেখলেন গোপালগঞ্জে বাংলাদেশের আর্মি, যে আর্মি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আর্মি বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠা হয়েছে। যে আর্মিকে বঙ্গবন্ধু তারা আধুনিক আর্মি হিসেবে গড়ে তুলেছেন। আর্মিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। যে সেনাবাহিনী বা পৃথিবীতে একটি মানে বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন, সুনাম অর্জন করেছেন। সেই সেনাবাহিনীকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করেছেন। সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন। সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে গণহত্যা করেছেন। এবং এই যে মাল্টিসি স্কুলের সাধারণ ছাত্ররা যারা অগ্নিদগ্ধ হয়ে আত্মনাদ করছে, তাদের স্বজনরা আত্মনাদ করছেন, তাদের সহযোদ্ধারা যখন তাদের কতজন মারা গেছে এই দাবি তুলেছেন, তখন সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে। যে সেনাবাহিনীর তো সেবকের দায়িত্ব পালন করেন। তাই আমরা আমি মনে করি বারবার যে বিষয়টি জানতে চাচ্ছি সেখানে আপনারা কি করছেন? আপনাদের আমি করণীয় আমি কি? ওইটাই বলতেছি। যার ফলে আপনাদের এই যে সাংগঠনিক কর্মকাণ্ড কি? এই কর্মকাণ্ডের এই কারণেই তো আজকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু তারা মাঠে নামলেই একদিকে মব সন্ত্রাসে একটা পুলিশ হামলা করছে। কিন্তু আমাদের তৃণমূলের তৃণমূলের কর্মীদেরকে তো কর্মীরা তো তারা জীবন দেওয়ার জন্য রেডি আছে। কিন্তু আমি তো তাদের তো অভিযোগ আপনাদের বিরুদ্ধে যে এই সময় যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব তারা পাচ্ছে না। নেতৃত্ব সঠিক সময়ে সঠিকভাবেই পাবে নেতৃত্ব আছে। এখানে নেতৃত্বে এস এম কামাল না থাকলে যদি এস এম কামাল না থাকে এস এম কামাল আউট। এস এম কামালের সেকেন্ড ম্যান সে দাঁড়ায় যাবে। থার্ড ম্যান দাঁড়ায় যাবে। সেই নেতা হবে। সেই নিতে হবে। এটা নেত্রী নির্দেশ দিয়ে দিচ্ছেন। ধরেন আমি খুলনা ৩ এর এমপি। আমি এখানে নাই। ওইখানে আর যারা আছে এরকম আমার মতো আরো অনেক নেতাকর্মী আছে যারা সাহসী। তাদের নেতৃত্বে নেতাকর্মী দাঁড়ায় যাবে। আমাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা। তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের ঐক্যবদ্ধ করা। আমরা যেটা বলছেন আজকে দেখেন হাজার, হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বেল দেওয়া হচ্ছে না। আমি তো বললাম যে ৩,৯০,০০০ নেতাকর্মী গ্রেপ্তার। তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্ট, নিম্ন আদালতের আইনজীবীদেরকে আ উম বেল দেওয়া হচ্ছে না। তারা কথা বলতে পারছে না। এরকম কি অতীতে ছিল? আমরা মনে করি এইগুলো কাটিয়ে ওঠে যখন আমরা এখানে অবশ্যই এখানে এখানে একজন একটা প্রশ্ন করেছেন, নেতাদের অতিমাত্রায় তেলবাজি এবং হাইব্রিড নেতাদের ভিড়ে শেখ হাসিনার নৌকা ডুবে গেছে। এই অভিযোগ আমাকে অনেকেই করেন। আপনারা আপনারা শেখ হাসিনাকে অনেক সময় সঠিক কথাটি বলেন না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ এটা আপনার কথা বলছি না। মানে আপনারা যারা শীর্ষ নেতা রয়েছেন, তারা
তারা সঠিক তৃণমূলের কর্মীরা কি মনে করছে, দেশের মানুষ কি মনে করছে, এই বিষয়গুলো তাকে সরাসরি আপনারা বলেন না। ওই যে ইয়েস স্যার, ইয়েস স্যার, এগুলোই হচ্ছে গিয়ে আপনাদের ধরন। এই কারণে নৌকা ডুবেছে কিনা? না। এটা কেউ অভিযোগ করতে পারে। ধরেন সব ধরনের লোকই তো সব দলে আছে। কিছু তেলবাজি থাকতেও পারে যে আমি অস্বীকার করি না। যে আমার ভাই যে প্রশ্ন করছে এটা হইতে পারে। নৌকা ডুবার মূল কারণ তো এইগুলো না। এটা কি কারণে শেখ হাসিনার আজকে ক্ষমতা ছাড়তে হয়েছে এটা তো গোটা জাতি জানে আজকে দিবালোকের সত্য। হ্যাঁ, ক্ষমতায় ছিলাম। আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক কিছু দোষ ত্রুটি আছেই আমাদের। ১ টা ২ টা কিন্তু দোষ ত্রুটি বলেন তো? আপনি যেটা বলবেন দোষ ত্রুটি বলবেন যে আমাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে। আমাদের অনেকের নামে সন্ত্রাসের অভিযোগ আছে। আমি কারো নাম বলতে চাই না। আমাদের অনেকের নামে ধরেন অ্যা মানে কি কয় তার বক্তব্যের ভিত্তিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইছে। আমাদের অনেকের নামে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হইছে। এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইছে। আমাদের অনেক এমপি, মন্ত্রী, অনেক দলীয় নেতা, তাদের নামে পত্র-পত্রিকায় বিভিন্ন লেখা হইছে। সেই লেখার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অনীহা তৈরি হইছে। ধরেন আমি এক এলাকার এমপি, আমার নামে তো কোথাও লেখা হইছে যে আমি সন্ত্রাসী করছি, আমি চাঁদাবাজি না, করছি, আপনার আমি নামে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে গিয়ে আপনি পদ-বাণিজ্য করেছেন। এটা আমি চ্যালেঞ্জ করলাম। বাংলাদেশে নর্থ বেঙ্গলে যতগুলো কমিটি হইছে, কোথাও ভোটে হইছে এবং কোথাও আমি নির্দেশনা নিয়ে কমিটি করেছি। এবং আপনি একটা জিনিস মনে রাখবেন, জেলা কমিটিগুলো হয়, হ্যাঁ? এটা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করে। কোন জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি যদি বলতে পারে যে আমি এস এম কামাল কারো পক্ষে সুপারিশ করছি, আমি আজকে রাজনীতি থেকে রিজাইন দিয়ে দেব। এটি এরা করে। হ্যাঁ, যখন বাদ পড়ে তখন বলে যে এটা সাংগঠনিক সম্পর্কের দায়িত্ব। এখানে আমাদের একটা টিম আছে। একজন প্রেসিডেন্ট মেম্বার, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন সাংগঠনিক আরো মেম্বার মিলে আমরা এর তদারকি করি। কিন্তু এই কমিটি দেখুন, গুলো এখানে একজন আপনাকে নিয়ে মন্তব্য করেছেন। হ্যাঁ, আমি বললাম যে আপনি কমিটি দুর্বল করে ফেলেছেন। আমি এই যে কমিটি শেখ জুয়েল এমপি হওয়ার পর থেকে শেখ বাড়ি একটি সিন্ডিকেটের আঁকড়া হয়ে গিয়েছিল এবং খুলনার আওয়ামী লীগের রাজনীতি একেবারে দুর্বল করে ফেলেছিল। একজন না, দর্শক এই মন্তব্যটি করেছেন। খুলনায় তো আমি এমপি হইছি তো ৬ মাস। ঠিক আছে না? যারা এইগুলো বলে, আমি মনে করি চ্যালেঞ্জ করলাম। আমার নামে যে আপনি যেটা বলছেন বলে ভালো করছেন। আমার নামে যে অভিযোগ, এটা যদি কেউ বলতে পারে যে অমুক জেলার কমিটিতে আমি অমুককে ঢুকিয়েছি। হ্যাঁ, আমি কিছু সুপারিশ করছি। যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দুঃসময়ে ২০০১ থেকে ২০০৮ যারা লড়াই সংগ্রাম করেছেন, এটা তো আপনি বোঝেন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি জেলাদের ভিতরে দ্বন্দ্ব প্রতিযোগিতা অনেকে বাদ পড়ে। আমি সুপারিশ করছি যে যারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দুঃসময়ে ২০০১ থেকে ২০০৬ যারা লড়াই সংগ্রাম করেছে জামাত বিএনপির সেদিনকার অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে তো বাইরে তারা দিই। এখন কোথায়? আছে। সবাই নামে তো মামলা। কেউ কারো বাড়ি লুট হচ্ছে, কারো দোকান লুট হচ্ছে। সবার নামে বাংলাদেশে তো আপনার আমাকে আজকে রাজশাহী থেকে একটা ছাত্রলীগের ছেলে ফোন দিল যে তার নামে মামলা। আজকে দেখেন আপনি সারা বাংলাদেশে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে রাজশাহীতে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তো সারা বাংলাদেশেই তো নির্যাতন হচ্ছে। এর ভিতর দিয়ে আমাদের কর্মীরা যে অনলাইনে ঐক্যবদ্ধ হচ্ছে, মিছিল করছে, আমি তো তারপরেও ধন্যবাদ জানাই যে তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। তো কর্মীরা যেরকম করে সংগঠিত হচ্ছে, আ আপনারা কিভাবে করে তাদের পাশে দাঁড়াচ্ছেন? ওই টেলিগ্রামের মাধ্যমেই? নাকি অন্য কোনো, মানে তাদেরকে আপনারা আশা ভরসা কিভাবে করে দিচ্ছেন? আমরা তাদের সাথে তারা শোনেন, কর্মীরা যেখানে যে আছে কেউ হয়তো তাদের তার টাকা নাই, পয়সা নাই, কোনো নির্দেশনা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই, আইনি লড়াই করার মতো আইনজীবী নাই। আপনি যেটা বলছেন, আমরা নির্দেশনা দিয়েছি যে এলাকার এমপি, যে এলাকার নেতা সেই এলাকার নেতাকর্মীরা অ্যারেস্ট হইলে তাদেরকে খোঁজখবর রাখা, তাদেরকে আইনি সহযোগিতা দেয়া। আপনি ফোন করে আমার নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, আমি হয়তো
যতটুক দরকার ততটুক পারি না। ঠিক আছে না? আমিও তো একটা ঘরের ভিতর পালিয়ে আছি। যতটুক দরকার ততটুক পারি না। কিন্তু তারপরেও তাদেরকে বলবেন, জিজ্ঞাসা করে দেখবেন যে আমি খোঁজখবর নেই কিনা। এরকম সারা বাংলাদেশে আমাদের যারা নেতা আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়ার লাগে। এবং অনেক জায়গায় নেত্রীর পক্ষ থেকেও আমরা যারা জেলখানায় আছে আমাদের নেতা-কর্মীরা তাদেরকে আমরা সহযোগিতা করছি। নেত্রীর পক্ষ থেকে জেলখানায় আছে তাদেরকে যেটা দেয়ার মতো সেটা দিচ্ছে না। কিন্তু সামান্য দিলেও তাদেরকে খোঁজখবর নেওয়া হচ্ছে। এটা ধরেন আমি যে বিভাগের দায়িত্ব সেই বিভাগে কিন্তু ঈদের আগে আমি এইগুলো খোঁজখবর নিয়েছি। এটা আপনাদের বলি। আর আমরা অনুরোধ করছি প্রতিটি জেলায় আমাদের নেতাকর্মীদের যারা কষ্টে আছে বা যারা জেলখানায় আছে তাদেরকে আইনি সহায়তায় দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগও করছি। আর ধরেন হ্যাঁ, তারপরেও সেটা খুব বেশি কিছু না। তুলনায় অনেক কম। আমরা বুঝি আমাদের নেতাকর্মীরা খুব কষ্টে আছে। আমাদের নেতাকর্মীরা মানবতার জীবনযাপন করছে। সবচাইতে বেশি ছাত্রলীগের ছেলেরা মানবতার জীবনযাপন করছে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্বকে বাতিল করে দিচ্ছে। মেডিকেল কলেজের ছাত্র ছেলেমেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকে মানবতার জীবনযাপন করছে। আমরা সবাইকে বলছি যে তাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য। হ্যাঁ? তো মানে কে নিবে বাংলাদেশে খোঁজ খবর? তাদের দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যা টাকা-পয়সা লুটপাটের অনেক অভিযোগ আছে। তো আওয়ামী লীগের আ অনেকের অর্থ সম্পদও আছে, তাই না? কিন্তু তারা কর্মীরা বলছে তাদের কাছে কোনো আর্থিক সহায়তাই যাচ্ছে না। আবার যারা আপনারা বিদেশে অবস্থান করছেন তারা বলছেন আপনাদের ভাত খাওয়ারও টাকা নেই। না এইটা যারা বলে আমি মনে করি এদের সাথে নিজের সাথে প্রতারণা করে। এইটা যদি কেউ বলে থাকে যে ভাত খাওয়ার টাকা নাই, তাহলে নিজের সাথে প্রতারণা করে থাকে। দেখেন ১৫ বছর বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। আমাদের আমি থেকে শুরু করে আমি কারো নাম বলব না। আমি থেকে শুরু করে আমি মনে করি আমাদের তৃণমূলের কর্মীরা নিরাপদে ছিল। তুলনামূলকভাবে ছিল। আমি এতে একটু বেশি ছিলাম বড় নেতা। আমি এতে বেশি ভালো ছিলাম। কিন্তু একজন তৃণমূলের কর্মী খারাপ ছিল না। এটুক বলব। কিন্তু হঠাৎ করে তাদের উপরে হামলাটা হয়েছে। হ্যাঁ? কারো বাড়ি লুট হয়েছে, কারো দোকান লুট হয়েছে। কেউ ব্যবসা করছে, তার সেই ব্যবসা বন্ধ করে দিছে। যার ফলে আর্থিকভাবে প্রতিটি নেতাকর্মী আজকে অসহায় হয়ে পড়ছে। বুঝছেন না? প্রতিটি নেতাকর্মী অসহায় হয়ে পড়ছে। হ্যাঁ? নেতাকর্মীরা যে ক্ষোভ প্রকাশ করছে এটাও ঠিক। আমরা অনেক এমপি, মন্ত্রী বা আমরা অনেক নেতারা আমাদের এলাকার তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছি না, এটাও ঠিক। কিন্তু আমরা সবাইকে অনুরোধ করছি যে যার এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর নেন। আমাদের জি, প্রিয় কামাল ভাই নেত্রী আমি শেষ হ্যাঁ, প্রশ্ন আপনাকে করছি। সেটা হচ্ছে আমি শুনতে পাই যারা কলকাতায় আছেন কিংবা বিদেশের বিভিন্ন জায়গায় আছেন, বিশেষ করে কলকাতার সম্পর্কে অভিযোগটি বেশি পাই। আ তারা এখনো নাকি দলাদলি করছেন। নেতৃত্বে কে আসবে, কে আসবে না এ নিয়ে বেশ একটা দৌড়ঝাঁপ চলছে। এরকম অভিযোগও শুনছি। শোনেন আমি কলকাতায় নাই, একটু অনেক দূরে আছি বাংলাদেশের কাছাকাছি। আমি যেটা মনে করি এই ধরনের কোনো প্রতিযোগিতা নাই। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের খোঁজখবর নেয়া, তাদেরকে সুসংগঠিত করা, যারা ধরেন কষ্টে আছে তাদের খোঁজখবর রাখা এবং ঐক্যবদ্ধ করা। আমাদের তো ঐক্যবদ্ধ করে জনগণকে সাথে নিয়ে লড়াই ছাড়া তো আমাদের হ্যাঁ, রাজপথে মানে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কোনো কায়দা নাই। আমরা যদি জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে পারি, জননেত্রী শেখ হাসিনাকে যদি আমরা দেশে ফিরিয়ে নিতে পারি, তাহলেই আমরা এই অপশক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে পারব। এই কারণে আমরা মনে করি আমাদের এইটা ধরেন হয়তো মিডিয়ার সৃষ্টি হতে পারে যে আমাদের হ্যাঁ, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তো আছেই। সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ভিতর কোনো প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বা গ্রুপিং নাই। একটু হয়তো ধরেন বলেন এবং অথবা কোনো কিছু আপনার ২-১ টা মিডিয়া আছে যারা এই যে নিজেদের কর্মীদের আমাদের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য, দলকে করার ক্ষতি করার জন্যই তারা এই ধরনের প্রচার চালায়। আমাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব নাই। জি। আমি ভাবছিলাম এটাই শেষ প্রশ্ন। কিন্তু আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে। সেটি হচ্ছে যে আপনারা আ উম মানে
কবে নাগাদ দেশে ফিরবেন সেটি যেমন একটি বড় প্রশ্ন। আ আগ আগে বলুন কবে নাগাদ দেশে ফিরবেন? আমি তো আজকেই আমি তো মানে বাংলাদেশে ৩০ সেকেন্ডের ভিতরে ঢুকতে পারবো। কিন্তু আমি ঢুকলে তো আমাকে মব সন্ত্রাস করে মেরে ফেলা হবে। আমার তো আদালতে, উচ্চ আদালতে তো আমি কোন পাবো না, নিরাপত্তা পাবো না। আমি যখন ওপেন হব, তখন তো আমি উচ্চ আদালতে নিরাপত্তা পাবো না। উচ্চ আদালতে আমাকে নিরাপত্তা দিক। হ্যাঁ, আমি যদি অন্যায় করে থাকি আমার বিচার হোক। আমার বিচারের পরে আমাকে জেলখানায় পাঠাক। কিন্তু আমাকে নিরাপত্তা দিক উচ্চ আদালত। আইনের শাসনটা প্রতিষ্ঠা হোক। আমি ৩০ সেকেন্ডের ভিতর অ্যা উপস্থিত হব ঢাকা হাইকোর্টে। আমাকে বলুক, এখনই বলুক যে হ্যাঁ, আপনার নিরাপত্তা দেবে, উচ্চ আদালত আপনার নিরাপত্তা দেবে। আমাকে হত্যা করা হবে না। জি। এই কথাগুলো আপনারা কিন্তু ১৫ বছর বিএনপিকে বলতেন। তারা না বিএনপি রাতে আমি রাতে আপনার বিএনপির আমলে একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়নি। হ্যাঁ, মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলায় সাজা হয়েছে। এটা বলতে পারেন। পরবর্তী তাকে বেল দেওয়া হয়েছে। বিএনপির নেতারা কিন্তু বেল পেয়েছেন। তাদের নামে মামলা হয়েছে আমি অস্বীকার করি না। কিন্তু বেল পেয়েছেন। তো না এখন রাজনৈতিক সরকারের আমলেই যদি মানে বিএনপির মতো একটি দলের মহাসচিবকে আটক হইতে হয়, এটা তো অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, তাই না? আচ্ছা আমি শেষ প্রশ্ন আপনাকে করি। সেটি হচ্ছে যে আপনি আমার এই অনুষ্ঠানে বেশ কয়েকবার এম আকাশের কথা বললেন। তিনি এই সরকারের সমালোচনা করেছেন। তিনি বলছেন প্রতারণার জুলাই। আপনি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাও বললেন। এই দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের সমালোচনা। এরকম আরো অসংখ্য মানুষের কথা আপনি নিয়ে আসতে পারবেন যারা বর্তমানে এই ইউনূস সরকারের সমালোচনা করছে। তারা কিন্তু আপনাদেরও সমালোচনা করতেন। যখন আপনাদের সমালোচনা করতেন তখন তারা ভালো ছিল না। তখন তারা ষড়যন্ত্রকারী ছিল। না এখন তারা আমরা যখন ইউনূস আমরা সরকারের বলি আমার প্রশ্নটি হচ্ছে ভবিষ্যতে এইসব মানুষদেরকে আপনারা মূল্যায়ন করবেন? তারা ষড়যন্ত্রের জন্য কথাগুলি বলে না। তারা তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি জায়গা থেকে বলে। এই বিবেচনা বোধ কি আপনাদের তৈরি হবে? আমি এখনো বলি যে এম এ আকাশকে কখনো আমরা ষড়যন্ত্রকারী বলিনি। উনি আমাদের সমালোচনা করেছেন। আমরা দেবপ্রিয় ভট্টাচার্যকে কখনো ষড়যন্ত্র করি না। উনার বক্তৃতার উদ্ধৃতিতে বলেছি উনি এই তথ্য ঠিক বলেননি। আমরা এইটা বলেছি। ষড়যন্ত্রকারী বলিনি। অনেক সাংবাদিক আমাদের বিরুদ্ধে কথা বলেছেন। তির্যক ভাষায় কথা বলেছেন। আমরা কিন্তু তাকে ষড়যন্ত্রকারী বলি। হ্যাঁ, ২-১ জন যে বলি নাই এটাও ঠিক না। যারা ষড়যন্ত্র করছে সেইটা বলেছি। যারা মিথ্যা তথ্য জাতিকে বিভ্রান্ত করার কথা বলে সেইটা বলেছি। আমাদের সময় তো বিএনপির নেতারাও তির্যক ভাষায় আমাদের সমালোচনা করেছেন টক শোতে গিয়ে। কিন্তু এখন তারা কি বলছেন? জি। যে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেবে না আর। আওয়ামী লীগকে আর কোনদিন রাজনীতি করতে দেবে না। ইটে ধরেন ইয়াহিয়া খানও বলছিল, আইয়ুব খানও বলছিল। সেই সুরে সুর মিলিয়ে যারা কথা বলে, বাংলাদেশের জনগণ একদিন জবাব দেবে। জি। আপনি আমাকে শেষ একটা ভালো কিছু বলুন, যা দিয়ে আপনার কর্মীরা উজ্জীবিত হতে পারে। শেখ হাসিনা তার কর্মীদের সম্পর্কে আপনাদের কাছে এমন কিছু বলেছেন কিনা, যাতে করে তারা একটা আশা দেখতে পায়? শেখ হাসিনা তো প্রতিদিনই বঙ্গবন্ধুর টানায় গণতন্ত্রের মানুষ কেন শেখ হাসিনা আপনাদের সঙ্গে যা বলেছেন সেখান থেকে না, বলুন। না আমাদের সাথেও অনলাইনে একই কথা বলেছেন। কর্মীদের পাশে দাঁড়াতে হবে, কর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে, কর্মীদের ভালো-মন্দের তারা যে কষ্টে আছে তাদের খোঁজ খবর নিতে হবে, সুসংগঠিত করতে হবে, হ্যাঁ? কর্মীদের আইনি সহযোগিতা দিতে হবে এবং দলকে ঐক্যবদ্ধ করতে হবে। করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে আজকে এই সরকার যে অপকর্ম করছেন সেগুলো তুলে ধরে মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা গণ অভ্যুত্থান তৈরি করব। জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে নেব। আমরা সবাই আবার বাংলাদেশটাকে ৭১ এর চেতনায় এগিয়ে নিয়ে যাব। সেটা কি এরকম যে ঘুম থেকে উঠে দেখলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায়? ব্যাপারটা কি এরকম? না আওয়ামী লীগ তো ঘুম থেকে উঠে কোনোদিন ক্ষমতায় না। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গেছে লড়াই সংগ্রাম করে আত্মত্যাগের মধ্যে দিয়ে ক্ষমতায় গেছে। জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেছে। আওয়ামী লীগ কোনোদিন ঘুম থেকে উঠে ক্ষমতায় দেখেনি। এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এদেরকে যারা সহযোগিতা করছে তারা ঘুম থেকে উঠে দেখে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে আত্মত্যাগের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় গেছে।
কিন্তু আপনাদের অনেক নেতাই নাকি এরকম মনে করে বলে আমি শুনেছি। এইটা আমি মনে করি না কোন নেতা। আমি তো আর কোন নেতা আমারে তো বলে নাই কিন্তু। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি মনে করি যে বঙ্গবন্ধুর তনয় লড়াই সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় গেছে। এবারও বঙ্গবন্ধুর তনয় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেই এই অপশক্তির বিদায় দিয়ে সাংবিধানিকভাবে ক্ষমতায় যাবেন। জি, জনাব এস এম কামাল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। যেখানে আছেন নিরাপদে থাকুন সেই প্রত্যাশা রাখছি। আপনাকে ধন্যবাদ। আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে আবার দেখা হবে। জয় জি, বাংলা, জয় ভালো থাকুন। জি। দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে। অনেক ঘটনাক্রম আপনারা জানেন যে চলছে। কিন্তু আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক দল। তার কর্মীরা এই মুহূর্তে যে অবস্থায় আছে এটি খুবই আ উম দুঃখজনক। আ এই কারণে যে মামলা, হামলা, আ মব সন্ত্রাসের কারণে তাদের অবস্থা খুবই করুণ। দিন-নাতিপাত তারা করছে। কিন্তু তাদের অভিযোগ দল আবার সুসংগঠিত হলে তারা আবারও ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই যে দিক নির্দেশনাগুলি দরকার তারা সেটির অপেক্ষায় রয়েছে। যাই হোক কোন দিকে যায় সেই বিষয়গুলি নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে হাজির হব। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।